ভিন্নস্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখক রাজশেখর বসুর লেখা একটি মজার গল্প শিবামুখী চিমটে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প শিবামুখী চিমটে। ঝিন্টুর মুখ থেকে থার্মোমিটার টেনে নিয়ে তার মা বললেন, 99.4। আর রাত্রিরে শুধু দুধ বার্লি খাবি, ঘুরে বেড়াবি না, এই ঘরেই থাকবি। আমাদের ফিরতে কতই আর দেরি হবে, এই ধর রাত 12টা। ঠোঁট ফুলিয়ে ঝিন্টু বলল, বারে, তোমরা সকলে মজা করে মাদ্রাজি ভোজ খাবে আর আমি একলাটি বাড়িতে পড়ে থাকবো। আরে রাম বলো, ওকে কি ভোজ বলে? মাছ নেই, মাংস নেই, শুধু তেঁতুলের পোলাও, লঙ্কার ঝোল আর টক দই। যজ্ঞস্বামী আয়ার ওর অফিসের বড় সাহেব তার মেয়ের বিয়ে, আর আয়ার গিন্নিও অনেক করে বলেছে, তাই যাচ্ছি। তোর জন্যে এই মেকানো রইল, হাওড়া ব্রিজ তৈরি করিস। সুকুমার রায়ের 3খানা বই রইল, ছবি দেখিস, কিন্তু বেশি পড়িসনি, মাথা ধরবে। তোর পিসিকে বলে যাচ্ছি, রাত 8:30টায় দুধ বার্লি দেবে, খেয়েই শুয়ে পড়বি, পিসি তোর কাছে শোবে। না, পিসিমাকে শুতে হবে না, তার ভীষণ নাক ডাকে, আমার ঘুম হবে না, আমি একলাই শোবো। বেশ, তাই হবে। ঝিন্টুর বয়স 10, লেখাপড়ায় মন্দ নয়, কিন্তু অত্যন্ত চঞ্চল আর দুরন্ত। তার মা বাবা আর ছোট বোন নিমন্ত্রণ খেতে গেল, আর সে একলা বাড়িতে পড়ে রইল। এ অসহ্য। একটু জ্বর হয়েছে তো কি হয়েছে? সে এখনই 2 মাইল দৌড়ুতে পারে, ব্যাডমিন্টন খেলতে পারে, সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে তেতলার ছাতে উঠতে পারে। বাড়িতে গল্প করারও লোক নেই। পিসিমাটা যেন কি, দুপুরবেলা আপিসে যায় আর সকাল বিকেল রাত্রিরে শুধু নভেল পড়ে। ঝিন্টুর ক্লাস ফ্রেন্ড জিতুর পিসিমা কেমন চমৎকার বুড়ো মানুষ, কত রকম গল্প বলতে পারে। জিতু বলে, হ্যাঁ রে ঝিন্টু, তোর ষড়শী পিসি সেজেগুজে আপিসে যায় কেন? মালা জপবে, বড়ি দেবে, নারকেল নাড়ু, আমসত্ত্ব, কুলের আচার বানাবে, তবে না পিসিমা। মেকানো জোড়া দিয়ে ঝিন্টু অনেক রকম ব্রিজ করলো, আবার খুলে ফেললো। 8:30টার সময় ষড়শী পিসি তাকে দুধ বার্লি খাইয়ে বলল, এইবার ঘুমিয়ে পড় ঝিন্টু। ঝিন্টু বলল, 8:30টায় বুঝি লোকে ঘুমোয়? তুমি তো অনেক বই পড়ো, তার থেকে একটা গল্প বলো না। ষড়শী উত্তর দিল, ওসব গল্প তোর ভালো লাগবে না। খালি প্রেমের গল্প বুঝি? অতি জ্যাঠা ছেলে তুই, বড়দের জন্যে লেখা গল্প ছোটদের ভালো লাগে নাকি? এই তো সেদিন তোর মা শেষের কবিতা পড়ছিল, তুই শুনে বললি বিচ্ছিরি, আলো নিভিয়ে দি, ঘুমিয়ে পড়ো। ষড়শী পিসি চলে গেলে ঝিন্টু শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুম এলো না। 1 ঘন্টা এপাশ ওপাশ করে সে বিছানা থেকে তড়াক করে উঠে পড়ল। তার মাথায় খেয়াল এসেছে, একটা অ্যাডভেঞ্চার করতে হবে। ডিটেকটিভ, ডাকাত, বোম্বেটে, গুপ্তধন, এইসবের গল্প সে অনেক পড়েছে। আজ রাত্রে যদি সে গুপ্তধন আবিষ্কার করতে পারে, তা কেমন মজা হয়। সে তার মায়ের কাছে শুনেছিল, তার এক বৃদ্ধ জ্যাঠামহ, অর্থাৎ পিতামহের জ্যাঠা, পিশাচ সিদ্ধ তান্ত্রিক ছিলেন। অনেককাল হলো তিনি মারা গেছেন, কিন্তু তাঁর তোরঙ্গটি তেতলার ঘরে এখনো আছে। সেই তোরঙ্গ খুলে দেখলে কেমন হয়? ঝিন্টুর একটা টর্চ আছে, 1.5 টাকা দামের একটা পিস্তলও আছে। পিস্তলটা কোমরে ঝুলিয়ে টর্চ নিয়ে সে তেতলায় উঠল। সেখানে সিঁড়ির পাশে একটি মাত্র ঘর, তাতে শুধু অদরকারি বাজে জিনিস থাকে। সেই ঘরে ঢুকে ঝিন্টু সুইচ টিপে আলো জ্বালল।
তার বৃদ্ধ জ্যাঠামহ করালিচরণ মুখুজ্জের তোরঙ্গটা এক কোণে রয়েছে, বেতের তৈরি, তার উপর মোষের চামড়া দিয়ে মোড়া, অদ্ভুত গড়ন, যেন একটা প্রকাণ্ড কচ্ছপ। যে তালা লাগানো আছে তাও অদ্ভুত। দেয়ালে একগোছা পুরনো চাবি ঝুলছে। ঝিন্টু একে একে সব চাবি দিয়ে তালা খোলবার চেষ্টা করল, কিন্তু পারল না। সে হতাশ হয়ে ফিরে যাবার উপক্রম করছে, হঠাৎ নজরে পড়ল তোরঙ্গের পিছনের কবজা দুটো মরচে পড়ে ক্ষয়ে গেছে। একটু টানাটানি করতেই খসে গেল। ঝিন্টু তখন তোরঙ্গের ডালা পিছন থেকে উল্টে খুলে ফেলল। বিশ্রী ছাতা ধরা গন্ধ। উপরে কতকগুলো ময়লা গেরুয়া রঙের কাপড় রয়েছে, তার নিচে একগোছা তালপাতায় লেখা পুঁথি আর 3টে মোটা মোটা রুদ্রাক্ষের মালা। তার নিচে আবার কাপড়, তামার কোষাকুষি, সাদা রঙের সরার মতো একটা পাত্র, একটা মরচে ধরা ছোট ছুরি, একটা সরু কলকে, অত্যন্ত ময়লা এক টুকরো ন্যাকড়া আর একটা চিমটে। ঝিন্টু যদি চৌকস লোক হতো তাহলে বুঝতো সাদা সরাটা হচ্ছে খড়পড়, অর্থাৎ মরার মাথার খুলি, আর ছুরি, কলকে, ন্যাকড়া, চিমটে হচ্ছে গাঁজা খাওয়ার সরঞ্জাম। বিরক্ত হয়ে ঝিন্টু বলল, দূত্তর, টাকা কড়ি হিরে মানিক কিচ্ছু নেই, তবে চিমটেটি মন্দ নয়, আন্দাজ 1 ফুট লম্বা, মাথায় একটা আংটা, তাতে আবার আরো 3টে আংটা গোছা করে লাগানো আছে। চিমটের গড়ন বেশ মজার, টিপলে মুখটা শেয়ালের মতন দেখায়। দুপাশে 2টো চোখ আর কানও আছে। বহুকালের জিনিস হলেও মরচে ধরেনি, বেশ চকচকে। তোরঙ্গ বন্ধ করে চিমটে নিয়ে ঝিন্টু তার ঘরে ফিরে এলো। আলো জেলে বিছানায় বসে ঝিন্টু সুকুমার রায়ের বইগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। পাশের ঘরের ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজলো। এইবার ঘুম পাচ্ছে। শোবার আগে সে আরো একবার চিমটেটা ভালো করে দেখল। নাড়া পেয়ে মাথার আংটাগুলো ঝমঝম করে বেজে উঠল। তারপরেই এক আশ্চর্য কাণ্ড। দরজা ঠেলে এক অদ্ভুত মূর্তি ঘরে ঢুকল। বেঁটে গড়ন, ফিকে ব্লু ব্ল্যাক কালির মতন গায়ের রং, মাথার চুলে ঝুঁটি বাঁধা, মুখখানা বাঁদরের মতন। নন্দলালের আঁকা নন্দীর ছবির সঙ্গে কতকটা মিল আছে। পরনে গেরুয়া রঙের নেংটি, পায়ে খড়ম। মূর্তি বলল, কি চাও হে খোকা? ঝিন্টু প্রথমটা ভয়ে আঁতকে উঠল, কিন্তু সে সাহসী ছেলে। মূর্তিমান অ্যাডভেঞ্চার তার সামনে উপস্থিত হয়েছে, এখন ভয় পেলে চলবে না। ঝিন্টু প্রশ্ন করল, তুমি কে? ঢুন্ঢুদাস চণ্ড, তোমার পূর্বপুরুষ পিশাচ সিদ্ধ হয়েছিলেন তা শুনেছ? আমি সেই পিশাচ। তোমাকেই সেদ্ধ করেছিলেন বুঝি? দুর্বোকা, আমাকে সেদ্ধ করে কার সাধ্য? তিনি সাধনা করে নিজেই সিদ্ধ হয়েছিলেন, আমাকে বশ করেছিলেন। এই শিবামুখী চিমটেটি আমি তাকে দিয়েছিলাম। আমাদের মধ্যে এই বন্দোবস্ত হয়েছিল যে চিমটে বাজালেই আমি হাজির হব, আমাকে যা করতে বলা হবে তাই করব। কিন্তু করালি মুখুজ্জে ছিলেন নির্লোভ সাধু পুরুষ, কখনো ধন দৌলতের জন্য আমাকে ফরমাস করেননি। শুধু হুকুম করতেন, ले आओ तंबाकू, ले आओ गंजा, ले आओ ओमदा कारण बाड़ी, বিলায়তি শরাব, ले आओ अच्छी अच्छी ভৈরবী। তিনি মারা যাবার পর থেকে আমি নিষ্কর্মা হয়ে আছি। শোনো খোকা, আজ হলো বৈশাখী অমাবস্যা। 100 বছর আগে এই অমাবস্যার রাত দুপুরে তোমার প্রপিতামহের জ্যাঠা করালিচরণ মুখুজ্জে সিদ্ধি লাভ করেছিলেন। শর্ত অনুসারে আজ ঠিক সেই লগ্নে আমি কিংকরত্ব থেকে মুক্তি পাব। তারপর যতই চিমটে বাজাও আমি সাড়া দেব না। এখনো ঘন্টা 2 সময় আছে। তোমার ডাক শুনে আমি এসেছি, কি চাই বলো?
একটু ভেবে ঝিন্টু বলল, "উম, একটা হাঁস ঝাড়ু দিতে পারো?" সে আবার কি? ঝিন্টু বই খুলে ছবি দেখিয়ে বলল, এই রকম জন্তু, হাঁস আর সজারুর মাঝামাঝি। ও, বুঝেছি। কিন্তু এরকম জানোয়ার তো রেডিমেড পাওয়া যাবে না, সৃষ্টি করতে সময় লাগবে। ঘন্টাখানিক পরে আমি একটা হাঁস ঝাড়ু পাঠিয়ে দেব। ঝিন্টু বলল, তা না হয় 1 ঘন্টা দেরি হলো, ততক্ষণ আমি ঘুমুবো। কিন্তু তুমি বেশি দেরি করো না, মা বাবা সবাই এসে পড়বে। পিশাচ অন্তর্হিত হলো। ঝিন্টু ঘুমোচ্ছিল। হঠাৎ খুটখুট শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। আলো জ্বালাই ছিল। ঝিন্টু দেখল একটা কিম্ভূত কিমাকার জানোয়ার ঘরে ছুটোছুটি করছে। তার মাথা আর গলা হাঁসের মতন, ধর সজারুর মতন, সমস্ত গায়ে কাঁটা খাড়া হয়ে আছে। 4 পায়ে দৌড়ে বেড়াচ্ছে আর প্যাঁক প্যাঁক করে ডাকছে। ঝিন্টু উঠে বসল, আদর করে ডাকল, আ চু 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 চু। হাঁসঝাড়ু পোষা কুকুরের মতো লাফিয়ে 2 থাবা তুলে কোলে উঠতে গেল। ঝিন্টুর হাঁটুতে কাঁটার খোঁচা লাগলো। সে বিরক্ত হয়ে বলল, যা, সরে যা, গায়ে যে একটু হাত বুলিয়ে দেবো তারও জো নেই। এই ঘরের ঠিক নিচের ঘরটি ষড়শী পিসির। খাওয়ার পর ষড়শী একটা গোটা উপন্যাস সাবার করে ঘুমিয়ে পড়েছিল। মাথার উপর দুবদাব শব্দ হওয়ায় তার ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে বলল, আহ, পাজি ছেলেটা এখনো ঘুমোয়নি, দাপিয়ে বেড়াচ্ছে। ষড়শী উপরে উঠে ঝিন্টুর ঘরে ঢুকেই চমকে উঠে বলল, ও মা গো, এটা আবার কোত্থেকে এলো? ঝিন্টু বলল, ও আমি পুষেছি, কোনো ভয় নেই, কিচ্ছু বলবে না। কাল নাপিত ডেকে গায়ের কাঁটা ছাটিয়ে দেবে, তাহলে আর হাতে ফুটবে না। একটু দুধ আর বিস্কুট এনে দাও না পিসিমা, বেচারার খিদে পেয়েছে। আত্মরক্ষার জন্য ষড়শী ঝিন্টুর খাটের উপর উঠে বলল, এটাকে কোত্থেকে পেয়েছিস, শিগগিরই বল ঝিন্টে। হাত নেড়ে মুখভঙ্গি করে ঝিন্টু বলল, ই, বলবো কেন? লক্ষ্মীটি বল, কোথা থেকে এটা এলো? আগে দিব্যি গেল যে কারুককে বলবে না। কালীঘাটের মা কালীর দিব্যি, কাকেও বলবো না। ঝিন্টু তখন সমস্ত ব্যাপারটি খুলে বলল। ষড়শীর বিশ্বাস হলো না। বলল, তুই বানিয়ে বলছিস ঝিন্টে। করালি জ্যাঠা পিশাচ সিদ্ধ ছিলেন এই রকম শুনেছি বটে, কিন্তু ও একটা বাজে গল্প। বাজে গল্প? তবে এই দেখো। ঝিন্টে চিমটে নেড়ে ঝনঝন শব্দ করতেই ঢুন্ডুদাস চণ্ডের আবির্ভাব হলো। ষড়শী ভয়ে কাঠ হয়ে চোখ কপালে তুলে অবাক হয়ে দেখতে লাগলো। পিশাচ বলল, কি চাই খোকা? ঝিন্টু হুকুম করল, গরম মটর ভাজা, বেশ বড় বড়, বেশি করে দিও, পিসিমাও খাবে। পিশাচ অন্তর্হিত হলো। একটু পরেই একটা কাগজের ঠোঙা শূন্য থেকে ধপ করে ঘরের মেঝেতে পড়ল। সদ্য ভাজা বড় বড় মটরে ভর্তি, এখনো গরম রয়েছে। এক মুঠো নিয়ে ঝিন্টু বলল, পিসিমা, একটু খেয়ে দেখো না। ষড়শী গালে হাত দিয়ে বলল, অবাক কাণ্ড, বাপের জন্মে এমন দেখিও নি, শুনিও নি। কিন্তু তুই কি বোকা রে খোকা? কোথায় 10-20 লাখ টাকা, মস্ত বাড়ি, দামি মোটর গাড়ি, এই সব চাইবি? তা নয় চাইলি কিনা হাঁস ঝাড়ু আর মটর ভাজা? ছি ছি ছি। আচ্ছা, তোর ওই চিমটেটা একবারটি আমাকে দে তো। পিসির উপর ঝিন্টুর কোনোদিনই বিশেষ টান নেই। ভেংচি কেটে বলল, ইস, দিলুম আর কি, এই শিয়ালমুখো চিমটে আমি কারুককে দিচ্ছি না। তোমার কোন জিনিস দরকার বলো না, আমি আনিয়ে দিচ্ছি। তুই ছেলে মানুষ, গুছিয়ে বলতে পারবি না? আচ্ছা, আমি ঢুন্ডুদাসকে ডাকছি, তুমি যা চাও আমাকে বলবে, আর আমি ঠিক সেই কথা তাকে বলবো। অগত্যা ষড়শী রাজি হলো। ঝিন্টু চিমটে নাড়তেই আবার পিশাচ এসে বলল, কে যাই? ঝিন্টু বলল, চটপট বলে ফেলো পিসিমা, এক্ষুনি হয়তো বাবা মা এসে পড়বে। ঝিন্টুর জবানিতে ষড়শী যা চাইলে তার তাৎপর্য এই, আগে এই জানোয়ারটাকে বিদেয় করতে হবে।
তারপর দুর্লভ তালুকদার নামক এক ভদ্রলোককে ধরে আনতে হবে। তিনি কানপুর উলেন মিলে চাকরি করেন। বাসার ঠিকানা জানা নেই। হাঁসঝাড়ু আর পিশাচ অন্তর্হিত হলো। ঝিন্টু বলল, কানপুরের ভদ্রলোককে এনে কি হবে পিসিমা? তাকে আমি বিয়ে করব। বিয়ে করবে কি গো? তুমি তো বুড়ো ধাড়ি হয়েছ। কে বলল বুড়ো ধাড়ি? আমার বয়স তো সবে 25। মা যে বলে তোমার বয়স 34-35। মিথ্যে কথা, তোর মা হিংসুটে তাই বলে। আর আমি তো আইবুড়ো মেয়ে। বয়স যাই হোক না কেন, বিয়ে করব না কেন? পিশাচ ফিরে আসবার আগে একটু পূর্ব কথা বলা দরকার। 12-13 বছর পূর্বে ষোড়শী যখন কলেজে পড়ত, তখন দুর্লভ তালুকদারের সঙ্গে তার ভাব হয়। দুর্লভ বলেছিল, আমার একটি ভালো চাকরি পাবার সম্ভাবনা আছে, পেলেই তোমাকে বিয়ে করব। কিছুদিন পরে দুর্লভ চাকরি পেয়ে কানপুরে গেল। সেখান থেকে মাঝে মাঝে চিঠি লিখত। বড় মাগ্গি জায়গা, তোমার উপযুক্ত বাসাও পাইনি, মাইনে মোটে 200 টাকা, দুজনের চলবে কি করে? আশা আছে শীঘ্রই 350 টাকার গ্রেডে প্রমোশন পাবো, ভালো কোয়ার্টার্সও পাবো। লক্ষ্মীটি ষোড়শী, ততদিন ধৈর্য ধরে থাকো। তারপর ক্রমশ চিঠি আসা কমতে লাগলো, অবশেষে একেবারে বন্ধ হলো। ষোড়শী বুঝল যে দুর্লভ মিথ্যাবাদী, কিন্তু তবু তাকে সে ভুলতে পারেনি। পিশাচ একটা মোটা লোককে পাজাকোলা করে নিয়ে এসে ধপ করে মেঝেতে ফেলে বলল, এই নাও খোকা, তোমার পিসিমার বর। এখন বেহুশ হয়ে আছে, একটু পরেই চাঙ্গা হবে। দুর্লভের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ঝিন্টু বলল, ও মামাবাবু ক্লাব থেকে ফিরে এলে যেরকম গন্ধ বেরোয় সেই রকম লাগছে। ও ঢুন্ডু মশাই, একে জাগিয়ে দাও না। পিশাচ বলল, নেশায় চুর হয়ে আছে, কানপুরের একটা বস্তিতে ওর ইয়ারদের সঙ্গে আড্ডা দিচ্ছিল, সেখান থেকে তুলে এনেছি। এই, উঠে পড় শিগগির। ঠেলা খেয়ে দুর্লভের চেতনা ফিরে এলো। চোখ মেলে বলল, তোমরা আবার কে? ঝিন্টু বলল, পিসিমা, যা বলবার তুমি একে বলো। আমি পারবো না, তুই বল খোকা। ও মশাই, শুনছেন? এ হচ্ছে আমার ষোড়শী পিসিমা, আইবুড়ো মেয়ে, একে আপনি বিয়ে করুন। দুর্লভ বলল, হা হা, কি কথাই শোনালে! বিয়ে করো বললেই বিয়ে করব? পিশাচ বলল, করবি না কি রকম? তোর বাবা করবে। একটি পৈশাচিক চড় খেয়ে দুর্লভ বলল, মেরো না বাবা, ঘাট হয়েছে। বেশ, বিয়ে করছি, পুরুত ডাকো। কিন্তু বলে রাখছি, অলরেডি আমার একটা বাঙালি স্ত্রী আর খোট্টা জরু আছে। ষোড়শী যদি 3 নম্বর সহধর্মিনী হতে চায় তাহলে আমার আপত্তি নেই। সবাই মিলে এক বিছানায় শুতে হবে কিন্তু। ষোড়শী বলল, দূর করে দাও হতবাঘা মাতালটাকে। ঝিন্টুর আদেশে পিশাচ দুর্লভকে তুলে নিয়ে চলে গেল। ঝিন্টু বলল, আচ্ছা পিসিমা, তোমার আপিসে তো অনেক ভালো ভালো বাবু আছে, তাদের একজনকে আনাও না। একটু ভেবে ষোড়শী বলল, আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট যোগিন বাবুর যে স্ত্রী 2 বছর হলো মারা গেছে। যোগিন বাবু লোকটি ভালো, তবে কালচার্ড নয়, একটু বয়সও হয়েছে, বড্ড তামাক খায়, কথা বললে হুঁকো হুঁকো গন্ধ ছাড়ে। তা কি আর করা যাবে, অত খুঁত ধরলে চলে না। সব পুরুষই মোর অর লেস ডার্টি। কিন্তু যোগিন বাবু রাজি হবে কি? মোটা বরপণ পেলে হয়তো। ঝিন্টু বলল, বরপণ কি, গয়না টাকা সে তুমি ভেবো না পিসিমা, আমি সব ঠিক করে দিচ্ছি। চিমটে বাজিয়ে পিশাচকে ডেকে ঝিন্টু বলল, পিসিমার আপিসে সেই যে যোগিন বারুদ যে কাজ করে, ঠিকানাটা কি পিসিমা? 3 নম্বর বেচু মিস্ত্রি লেন, সেইখান থেকে তাকে ধরে নিয়ে এসো। আর শোনো, পিসিমাকে এক গাদা গয়না আর অনেক টাকা দাও। ষোড়শীর সর্বাঙ্গ মোটা মোটা সোনার গহনায় ভরে গেল। 5টা থলিও ঝনাত করে তার পায়ের কাছে পড়ল। পিশাচ চলে গেল। একটা থলি তুলে ষোড়শী বলল,
সের ৫-৬ ওজন হবে। ঝিন্টু বলল, ৫০০ টাকায় ১.৫ সের, ১০০০ টাকায় ১২.৫ সের, লাখ টাকায় ৩১ মণ ১০ সের। জ্ঞানের সিন্ধুক বইয়ে আছে। পিশাচ যোগিন বাড়ুজ্যিকে পাঁজা কোলা করে এনে মেঝেতে ফেলল। ঝিন্টু বলল, এও নেশা করেছে নাকি? পিশাচ বলল, নেশা নয়, অজ্ঞান করে নিয়ে এসেছি, একটু ঠেলা দিলেই চাঙ্গা হবে। থামো, আগে আমি সরে পড়ি, নয়তো আমাকে দেখে আবার ভিড়মি খাবে। ঠেলা খেয়ে যোগিন বাড়ুজ্যে উঠে বসলেন। হাই তুলে তুড়ি দিয়ে বললেন, দুর্গা দুর্গা, আমি কোথায়? এ কি, মিস ষোড়শী মুখার্জি এখানে যে? উহ, কত গহনা পড়েছেন! আপনার বিবাহের নিমন্ত্রণে এসেছে নাকি? মুখ নিচু করে ষোড়শী বলল, খোকা তুই বল। ঝিন্টু বলল, স্যার, আপনি আমার এই ষোড়শী পিসিমাকে বিয়ে করুন। ইনি আইবুড়ো মেয়ে, বয়স সবে ২৫। দেখছেন তো কত গয়না, আবার ৫ থলি টাকাও আছে, এক একটা ৫-৬ সের। যোগিনবাবু বললেন, বাহ খোকা, তুমি নিজেই শালঙ্কারা পিসিকে সম্প্রদান করছো নাকি? তা আমার অমত নেই। মিস মুখার্জির ওপর আমার একটু টানও ছিল, তবে কিনা ইনি হলেন মডার্ন মহিলা, তাই এগুতে ভরসা পাইনি। গহনাগুলো বড্ড সেকেলে, কিন্তু বেশ ভারী মনে হচ্ছে। বেচে দিয়ে নতুন ডিজাইনের গড়াইলেই চলবে। কিন্তু ব্যাপারটা যে কিছুই বুঝতে পারছি না, এখানে আমি এলুম কি করে? ষোড়শী বলল, সে কথা পরে শুনবেন, এখন বাড়ি যান। কাল সকালে এসে আমার দাদাকে বিবাহের প্রস্তাব জানাবেন। এই আংটিটা পরুন, তাহলে ভুলে যাবেন না। ভুলে যাবার জো কি? কাল সকালেই তোমার দাদাকে বলবো। এখন কটা বেজেছে? বলো কি, ১:১২? তাই তো, বাড়ি যাব কি করে? ট্রাম বাস সব তো বন্ধ। ঝিন্টু বলল, কিচ্ছু ভাববেন না স্যার, একবারটি শুয়ে পড়ে চোখ বুজুন তো। যোগিন বাড়ুজ্যে সুবোধ শিশুর ন্যায় শুয়ে চোখ বুজলেন। শিবামুখী চিমটের আওয়াজ শুনে পিশাচ আবার এলো। ঝিন্টু তাকে ইশারায় আজ্ঞা দিল, একে নিজের বাড়িতে পৌঁছে দাও। ১২টা বাজল। ষোড়শী বলল, দাদা বৌদি এখনই এসে পড়বে, যাই গহনাগুলো খুলে ফেলি গে, টাকার থলিগুলোও তুলে রাখতে হবে। তোর মোটে বুদ্ধি নেই, টাকা না চেয়ে নোট চাইলি না কেন? ঝিন্টু বাবা আমার, কোনো কথা কাকেও বলিস না। না না, বলবো কেন? এই যা, ঢুন্ডু দাসের কাছে একটা বেজি চেয়ে নিতে ভুলে গেছি। স্কুলের দারোয়ান রামভজনের কেমন চমৎকার একটি আছে, খুব পোষা, কাঁধের ওপর নেপটে থাকে। ভাবিসনি খোকা, যত বেজি চাস তোর পিসে মশাই তোকে কিনে দেবে। তুই আর জ্বর গায়ে জাগিসনি, শুয়ে পড়। কোথায় জ্বর? সে তো ঢুন্ডু দাসকে দেখেই সেরে গেছে। হ্যাঁ রে খোকা, আমরা স্বপ্ন দেখছি না তো? সকালে ঘুম থেকে উঠে যদি দেখি গহনা আর টাকা সব উড়ে গেছে? গেলই বা উড়ে, যোগিন বাবু আবার গড়িয়ে দেবে, টাকাও দেবে। যোগিন বাবুও যদি উড়ে যায়? যাকগে উড়ে, তুমি এই মটর ভাজা একটু খেয়ে দেখো না, কেমন কুরকুরে। বেশ করে চিবিয়ে গিলে ফেলো, তাহলে কিছুতেই উড়ে যেতে পারবে না।